হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমি আমার মার কিছু মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি। জি, জি। আসলে সমস্যাটা বহুদিনের। হুম, মানে সে খুবই মানে অ্যাবনর্মাল মানে বিহেভিয়ার করছে আমাদের সবার সাথে। হুম, হুম। কিরকম? যেমন দেখি যে সে একা একা কথা বলে। হুম, তার কথা বলে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বলো। হুম, সে হাত নাড়িয়ে নাড়িয়ে কেমন যেন একা একা কথা বলে। হুম, পরে সে মানে অস্বীকার করে, সে বলতে কই বলি না, আমার তো কিছু হয়নি। হুম, মানে সে মানে সেটা মানে বহু বছর ধরে সে এরকম করছে। হুম, তাকে যতই বলবে তুমি ডাক্তার দেখাও, চল তোমাকে নিয়ে যাই ডাক্তারের কাছে, সে বলে না আমি সুস্থ, আমি ডাক্তার দেখাবো না। হুম, তারপর সে মানে খুবই মানে পরিষ্কার তেমন থাকতে চায় না, মানে বলতে গেলে মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন। হুম, আর তার হাতে এখানে মানে ঘা হয়ে গেছে, হুম, হাতে কর্নারে, হবেই। হুম, তারপর মানে পায়ের উপরের অংশে। হুম, রোগটার নাম মানে সোরিয়াসিস না কি যেন নাম। হুম। মানে সে খুব মানে এক কথায় মানে তার এটা হচ্ছে কি আমার ভাইয়েরও হয়ে গেছে পায়ে। আচ্ছা। আমার ভাইয়ের পায়েও মানে এরকম একটা হয়ে গেছে মানে তার কারণে। হুম, তারপর মানে তাকে যতই বলি যে তুমি, মানে মাকে অনেক চেষ্টা করি মানে বোঝানোর, কিন্তু মানে সে আমার কারোর কথা শোনে না। তারপর সে সবার সাথে মানে মিসবিহেভ করে। তারপর হুম। এছাড়া মানে বিভিন্ন ধরনের মানে অস্বাভাবিক আচরণ করে, যেগুলো বলার মতো না। মার বয়স কিরকম? 45 46 এরকম। আচ্ছা। অস্বাভাবিক আচরণ কিরকম? কোনো একটা কি উদাহরণ দেয়া যায় যে এরকম করছেন? মানে আমাদের বাসায় তো মানে ময়লা নিতে আসে বুঝছেন, হুম, ময়লা। সে করে কি মানে ময়লা ভিতরে হাত ঢুকিয়ে হুম, মানে বিভিন্ন মানে যেগুলো হুম, প্লাস্টিক পদার্থ, হুম। সেগুলো সে বিক্রি করে। সেগুলো সে বিক্রি করে তারপর 20 টাকা পায়। এখন সে মানে সেটা সে গর্বের সাথে বলে, দেখো আমি মানে 20 টাকা পাচ্ছি। তাকে বলি যে এগুলো করা ঠিক না। আমাদের গেটম্যান তারপর হচ্ছে মানে অনেকেই কমপ্লেন দেয় যে উনি এগুলো করে। হুম, মানে মানে সব মানে মানে এছাড়া মানে অনেক সে মানে তাকে যতই বুঝাই যে এগুলো করো না, মানুষ মন্দ বলে, আমাদের নিজেদের খারাপ লাগে। ও তোমার নিজেরও তোমার তোমার বড় বড় রোগ হবে এগুলো করলে। হুম, আর অলরেডি তার ঘা হয়ে গেছে, যেটা সে অনেকদিন যাবত মানে মলম দিচ্ছে, হুম, চিকিৎসা করাচ্ছে, কিন্তু সারছে না ঘাটা। হুম, হুম। তারপর সে মানে চুল আঁচড়ায় না, মানে মানে অপরিপাটি আর কি, মানে ব্যক্তিগত অপরিচ্ছন্ন ভাবে থাকে। ব্যক্তিগত যে পরিচ্ছন্নতার জায়গাগুলো, সেই জায়গাগুলো কি উনি নিজের যত্ন নিতে পারেন না? যেমন এই যেটা তুমি বললে গোসল করা, চুল আঁচড়ানো, নখ কাটা, এগুলো কি গোসল নিজের করে যত্ন? হয়তো বা সপ্তাহে 1-2 দিন করে, মানে ভালোভাবে করে না। হুম। আর তারপর মানে একটা গেঞ্জি আর মানে হাফ প্যান্ট পরে থাকে। আচ্ছা। কিন্তু হচ্ছে মানে সে বুঝছেন মানে সে সবকিছু ভালো বোঝে, টাকা পয়সা, হুম, ব্যাংক ব্যালেন্স সবকিছু সে ভালো মতো বোঝে। আমার ভাই ইন্ডিয়াতে থাকে, হুম, মানে ইন্ডিয়ার দার্জিলিং এ একটা হোস্টেলে থাকে। হুম। সেখানে সে মানে তাকে নিয়ে আসা, তারপর আবার ফেরত দেওয়া, মানে সে সবকিছুই করে। তার ভিসা পাসপোর্ট সবকিছু সে আচ্ছা। মানে করে, ম্যানেজ করে। তারপর ব্যাংকে যাওয়া, ব্যাংক থেকে টাকা তোলা, মানে সব কিছু সে ভালো বোঝে। অফিসিয়াল মানুষের কাজগুলো সাথে করতে কোনো বার্তা। অসুবিধা নেই। হ্যালো। অফিসিয়াল কাজগুলো তার মানে তিনি করতে পারেন। হ্যাঁ, সেগুলো করতে পারেন। আচ্ছা। কিন্তু মানে অ্যাবনর্মাল বিহেভ করে। বাবা আছেন বাসায় তোমার? হ্যাঁ, বাবা আছেন। বাবার সাথে ওনার সম্পর্ক এগুলো নিয়ে আলাপ হয় না? বাবা কিছু বলেন না মাকে? বাবাকে সে মানে বাবার কথা শোনে না। তারপর মানে তাদের সম্পর্কটা একটু মানে অ্যাবিউসিভ। আচ্ছা। কার পক্ষ থেকে বাবারও অ্যাবিউজটা কিছু হয়? মানসিক সমস্যা আছে। আচ্ছা। মা কি আছেন? এই যে তুমি কথা বলছো আমাদের সাথে, মা কি শুনছেন? না, মা ঘুমিয়ে পড়েছে। তিনি যদি শোনেন তাহলে আমাকে কথা বলতে দেবে না। কথা বলতে দেবেন না। তোমার সাথে মায়ের সম্পর্ক কিরকম? সম্পর্কটা তেমন একটা মানে গভীর না, মানে তেমন একটা ভালো না। হুম। মা কি তোমাকে
শুধু বকেন নাকি কখনো কখনো গায়েও হাত তোলেন? ছোটবেলাতে অনেক মানে মারতো, এখন আর তেমন মারে না। মানে সে মারার ধরন হচ্ছে মানে গায়ে খামচি দেওয়া। আমার গালে সে মানে প্রচুর মানে খামচি পেয়েছে, আমার ভাইয়ের সারা শরীরে মানে তার খামচির দাগ নখে। এরপর সে মানে নখ কাটে না। কখনো কি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল মাকে? না, সে যায় নাই। সে একবার গিয়েছিল মনে হয়, আমার মামা তাকে নিয়ে গিয়েছিল একটা ডাক্তারের কাছে। হুম পরে সে ডাক্তার নাকি বলছে তার নাকি ওষুধই, সে হুম নাকি ওষুধও খেয়েছে, হুম। কিন্তু পরে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে। আচ্ছা, তোমার বাসায় তোমার নানা বাড়ির কেউ আসেন না? না, তো- নানা নানি দুজনেই মারা গেছে। আমি আমি আমার আলাদা থাকি আমার দাদির সাথে। আমাদের দুটা ফ্ল্যাট। মা কোথায় থাকেন? মা থাকে পাশের ফ্ল্যাটে। মা মা আর বাবা। একই বিল্ডিং এর পাশাপাশি দুটো ফ্ল্যাট, একটাতে তুমি আর তোমার দাদি থাকো, পাশেরটাতে বাবা মা থাকেন, এরকম? হ্যাঁ। বাবা মা যেখানে থাকেন ওখানকার রান্না খাওয়া আর তোমার দাদির রান্না খাওয়া কি একসাথেই হয়? না, তোমাদের রান্না কে করে, মারটা রান্না কে করেন? মায়ের বাসায় রান্না মা একাই করে, কিন্তু সেটা মানে আমি খেতে পারি না, মানে আনহাইজেনিক। আচ্ছা, মানে ভাইকে সে ভাইকে হুম, পাঠিয়ে দেয়া হলো বাইরে ভাইকে পড়তে? পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা মানে মার কারণে, মার যে মানে মানসিক অসুস্থতা, সেটা মানে আচ্ছা তাকেও মানে এফেক্ট করেছে। আচ্ছা আচ্ছা। মানে এখন সে অনেকটা অ্যাবনর্মাল বিহেভ করে, পরে তাকে বোর্ডিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে এখন সে অনেকটা মানে উন্নতি করেছে, পড়াশোনায় ভালো হয়েছে। তোমার পড়াশোনা কেমন হচ্ছে মা? এখন আমি মানে কলেজে পড়ি। আচ্ছা। আমার পড়াশোনাটা আপাতত ভালোই আছে, কারণ আমি এখন মাঠ থেকে অনেকটা দূরে আছি, তো আর এখন সবকিছু নিজেই করা লাগে। হুম, তুমি অনেক সাহসী একটা বাচ্চা, সবকিছু থ্যাংক ইউ। নিজে করতে পারছো। থ্যাংক ইউ তো এখন তোমাকে বলা দরকার, কারণ এই যে তুমি সাহস করে ফোনটা করলে, আরো অনেক বাচ্চাই হয়তো এরকম সাফার করছে, কিন্তু তোমার এই ফোনটা পেয়ে তারাও হয়তো ভাবছে যে এরকম কথা বলা যায়। হুম। আসলে মানে মাকে নিয়ে আমরা সবাই খুব মানে টেনশনে আছি। মানে মানে সে মানে সবার সাথে মানে খুবই মানে মিসবিহেভ করে, আমাদের আত্মীয় স্বজন বলেন, এমনকি তার যে নিজের ফ্যামিলি, তার মানে আমার মামা। হুম আমার মামা আমাদের পাশেই বিল্ডিং এ থাকে। হুম মামা একজন মানে বড় পোস্টে চাকরি করে, হুম তার সাথে সে খারাপ বিহেভ করছে। তারপর মার যে দেশের বাড়ি মানে গোপালগঞ্জ, সরি বলে ফেলছি, মানে সেখানেও মানে মা আমাদের সাথে তার ব্যবহার খুবই মানে খারাপ। হুম। তারা কেউ মানে মাকে মানে পছন্দ করে না। মা কি কেমন হতো বরাবরই তার। এরকম ছিলেন নাকি? হ্যাঁ। মা কি বরাবরই এরকম ছিলেন, ছোটবেলা থেকেই এরকম ছিলেন, নাকি নির্দিষ্ট কিছু ঘটনার পর হঠাৎ করে মা বদল হলেন, এরকম আচরণের আমার মনে হয় পরিবর্তন নির্দিষ্ট আসলো? কিছু ঘটনার পর। তখন তুমি কত বড়? যখন মা সম্পূর্ণ সুস্থ ছিলেন যখন তখন? তখন আমি ক্লাস 1 2 তে পড়ি, তখন থেকে দেখতাম যে মা কেমন জানি একটু অ্যাবনর্মাল অ্যাবনর্মাল বিহেভিয়ার। হুম। মানে একটা কথা বলে, মানে পিস 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 করে কি যেন বলে, উনি কি মানে মুখে বলেন একটা যে উনি শব্দ হয়। উনি কিছু শুনতে পান বা উনি কিছু দেখতে পান, এমন কিছু কি উনি বলেন? মা বলেন যে আমি কিছু শুনছি, সেটা শুনেই না, পিটপিট করে না, উত্তর না, দিচ্ছি? না। এরকম না। মাকে ডাক্তার দেখানো হয়েছে বেশ অনেকদিন আগে। তোমার প্রতিদিন মার সাথে দেখা হয় মা? হ্যাঁ, মার সাথে প্রতিদিন দেখা হয়। মা তো মানে প্রায় আসে এখানে। আমাদের বাসায় যখন কোনো অনুষ্ঠান হয় বা রান্না বান্না হয় ভালো কিছু, সবসময় মা খায়। হুম। আচ্ছা, আমি একটু আমাদের অতিথিদেরকে জিজ্ঞেস করি, আর তারপরে আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমাকে করব, তুমি লাইনটা কেটো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন? আমি একটু জানতে চাই আচ্ছা মায়ের সাথে সম্পর্কটা কেমন? তেমন একটা মানে ভালো না। মানে কোন ব্যাপারে ভালো না? কোথায় গিয়ে ভালো সমস্যাটা না হয়? বলতে হচ্ছে মানে সে একটু বেশি মানে পজিটিভ। হুম। সে একটু বেশি পজিটিভ পজিটিভ? মানে। হ্যাঁ, পজিটিভ? পজিটিভ। কি চায় উনি? মানে আমার জামা কাপড় মানে আমি কি পরবো মানে সব সময় সে ঠিক করে দেয়। মানে আমার জামা কাপড় মানে আমার কোনো নিজস্ব কোনো অধিকার নেই, মানে এরকম। সেটা কি পজিটিভ, না উনি বেশি কেয়ার করতে চাচ্ছেন? কেয়ারও না, মানে উনি আমার কোনো কেয়ার করেন না তেমন। মানে কেয়ার রান্না করেন না? বান্না আমি কি খেলাম না খেলাম, মানে না, সেটা কি তো করছি মানে কেমন আছি সেগুলো কিছুই মানে সেটা তো জিজ্ঞেস করে না। হ্যাঁ, কিন্তু উনি তো খোঁজ রাখতে চান, কোন জামা পরতে হবে সেটা উনি কন্ট্রোল করতে চান, এরকম কি? হ্যাঁ, অনেকটাই তাই। মানে কন্ট্রোল বলতে কি মানে
মানে আমি কোথাও বের হবো মানে সবকিছুতেই মানে তার হস্তক্ষেপ। আচ্ছা, এটা তো ওনার ব্যক্তিত্ব, কিন্তু ওনার যে ওসিডি হয়েছিল, কেউ যদি কোনো ডক্টর বলে থাকেন, সেটার চিকিৎসা কি কমপ্লিট হয়েছিল? না না, কোনো চিকিৎসা করা হয়নি। চিকিৎসা করাই হয়নি তো? ওসিডি কে বললো? না, ওসিডি মানে একজন বাবা তো তাই বললো আমার কাছে, যে এরকম বলছে ডাক্তার নাকি ওসিডি বলছে, না, মার ওসিডি, নাকি ওসিডি হয়েছে। ওসিডি বলার মানে তো হচ্ছে চিকিৎসাটা লাগবে। এবং উনি এই যে ময়লা ঘাটাঘাটি করছেন, হতে পারে ওসিডির ট্রেস আছে, কিন্তু ওনার এই সমস্যার কারণ কি মনে হয়? পরিবারের আমার মনে হয় বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক ধাক্কা গেছে ওনার উপর দিয়ে। হ্যাঁ, তাহলে তো সেটারও চিকিৎসা দরকার। এটা কি কখনো হয়েছিল চিকিৎসা, সেই সুযোগ? না 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 না, উনি এভাবেই মানে এভাবে ওনার মানে জীবন চলে গেছে, মানে কখনো কিছু দেখানো হয়নি, ডাক্তার বা কোনো থেরাপি কিছুই করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। ছোটবেলা থেকে শুনতেছি দেখানো হবে দেখানো হবে, দেখানোর পর আর দেখানোই হয় না। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, তুমি বলছিলে মানে সব সময় মিসবিহেভ করে, হ্যাঁ মিসবিহেভ না অস্বাভাবিক আচরণ, একটু বলবে? মিসবিহেভ আর অস্বাভাবিক আচরণ দুটোই করে, মানে যেমন মানে আমাদের বাসায় কিছু না, মানে রান্না হইলো তাই না, সে হঠাৎ হঠাৎ সে চুলাবল নিয়ে গেল। তারপর মানে বাবা যদি কিছু আনে, মানে ভালো খাবার খাবার, মানে আমার জন্য আমার দাদির জন্য, মানে সে নিয়ে গেল খাবার, মানে দেবে না আমাদেরকে, এরকম দেবে না, মানে একটু মানে জেলাসি ফিল করে। আর সে খালি আমার টাকা 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 পয়সার কথা বলে খালি সব সময়। আচ্ছা, আরেকটা বিষয়, মানসিক ধাক্কা গুলোর একটা কি বলতে পারো? অনেক মানসিক ধাক্কার কথা বলছিলে। হ্যাঁ, মানে মায়ের মানসিক ধাক্কার পর থেকে এরকম আচরণ হচ্ছে, এরকম কোনো একটা মানসিক ধাক্কার কথা, ঘটনা? মানসিক ধাক্কা বলতে কি মানে মা মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে একটু টর্চার যাকে বলে আর কি, সেগুলো হয়েছে মেন্টালি ফিজিক্যালি। তোমার মায়ের উপর টর্চার হয়েছে মেন্টালি এবং শারীরিক এবং মানসিকভাবে, তিনি নির্যাতিত হয়েছেন, সেটা বলতে চাচ্ছ? হ্যাঁ, আমার তাই মনে হয়। শোনা আছে মানে, নাকি শুধু মনে হয়? শুনেছো এরকম বা নিজে দেখেছো কখনো ছোটবেলায়? হ্যাঁ, যে মানে ছোটবেলা থাকাকালীন দেখেছি, মানে বাবার কি মানে বিভিন্ন ধরনের একটু একটু মানে টর্চার করতো, মারধর। আচ্ছা, এখনো কি হয়? এখনো বলছিলে দুজন একসাথেই আছে? না, এখন আর হয় না, এখন আমরা বড় হয়ে গেছি, এর জন্য মানে মনে হয় আর করে না। আচ্ছা, বাবার মানসিক সমস্যাটা একটু বলবে? বাবারও মানসিক সমস্যা বলছে। বাবার বলতে কি, বাবা হচ্ছে মানে প্রচুর খরচ করে, বাবা প্রচুর খরচ করে, মানে যেটা বলার মতো না, মানে অনেক খরচ করে, যেটা মানে মার পছন্দ না। এছাড়া বাবা মানে কি আর বলবো, মানে সে আর কি মানে বিভিন্ন দিক দিয়ে তার সমস্যা আছে, প্রচুর খরচাপাতি করে, তারপর মানে ব্যবহার তেমন ভালো করে না আমার সাথে, তার মানে সম্পর্কটা তেমন একটা ভালো না। আমাকে মাঝে মধ্যে মানে খারাপ কথা বলে, এটা আমার মুহূর্তে ভালোবাসে। আমি যা চাই, মানে আমি যদি কিছু খেতে চাই সবকিছু সে দেয় আমাকে, না চাইতেই দেয়। আচ্ছা, আমি বুঝতে পারছি মা, তোমার অসম্ভব কষ্ট হচ্ছে, এবং সেই সাথে আমি তোমার ভেতরে খুব শক্তিশালী একটা মানুষকে দেখতে পাচ্ছি, যেই মানুষটা একটু একটু করে চারা গাছের মতন বিকশিত হচ্ছে। কাজেই নিজের এই যে শক্তিশালী জায়গাটা, এটা ধরে রেখো। ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এ একটা খুব বিখ্যাত লাইন আমার খুব পছন্দ, যে এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তোমাকে ভেঙে ফেলা গেলেও মচকানো যাবে না, এটা তোমার একটা শক্তি। আমরা একটু আলাপ করি, তুমি শোনো, দেখা যাক। আর কেমন থাকলে পরবর্তীতে জানিও। এই অনুষ্ঠানের নাম্বার তো তোমার কাছে আছেই। আমরা তাহলে একটু আলোচনা করি। ভালো থাকো। জি, ও তো বেশ সুন্দর করে গুছিয়ে বলছে, প্রেজেন্ট করেছে। কলেজে পড়ে মাত্র, ছোট্ট একটা বাচ্চা। এবং এই যে যেই লাইফের যে জটিলতা,
হিস্টোরিক্যাল প্রবলেম, এই যে টর্চার হয়েছে, মা অ্যাবনর্মাল হয়ে গেছে, খারাপ আচরণ করে, আবার অ্যাবনর্মালিটিও আছে, এটার মধ্যে পার্থক্য করতে পেরেছে সে। সবকিছু অ্যাবনর্মাল না, কিছু আছে ওনার মেজাজ খারাপ থেকে হয়তো বা করেন, আউট অফ ফ্রাস্ট্রেশন হয়তো রিয়াকশন করেন। তারপরে বাবার সাথে মায়ের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের মধ্যে একটা গোলমাল ছিল, হয়তো বা এখনো আছে। তো তা সত্ত্বেও যে সে যে বাবাকে মাকে দুজনকেই ফিল করছে, এটা খুবই ভালো একটা দিক। কিন্তু চিকিৎসাটা হওয়া দরকার ছিল, পুরো পুরো ফ্যামিলি থেরাপি সহ ইন্ডিভিজুয়াল থেরাপি যা যা দরকার, সাইকিয়াট্রিক, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সাইকোথেরাপি। তো এটা বলার মতো মানুষ নাই। এটা আমাদের দেশের জন্য একটা কি বলবো ডিসগ্রেস না, অসচেতন অবস্থায় আমরা আছি, আমরা ভুগছি, বেচারি ভুগছে, বাবা মাও ভুগছে, কিন্তু এটার করণীয় কি কেউ জানে না, তো ব্লেম দিচ্ছে, ও খারাপ, কিংবা ওর এই ঘটনা ঘটেছে তাই। এটা তো যাই ঘটুক, এখন এটা তো একটা স্টেবল জায়গায়, শান্তিপূর্ণ জায়গায় আসা দরকার, স্বাভাবিক সমাধানে আসতে হবে। হ্যাঁ, সুস্থতা লাগবে, শান্তি লাগবে, সম্পর্কগুলো ভালো লাগবে, ও যেন মনোযোগ দিয়ে লেখাপড়া করে এগিয়ে যেতে পারে। আর মায়েরও চাহিদা কি এটা বোঝা দরকার, কারেকশন যেটুকু দরকার সেটাও যেমন লাগবে, চিকিৎসা যেটুকু দরকার লাগবে। তো এই যে কম্প্রিহেন্সিভ, একটা মানুষ নাই যে ভাববে। হ্যাঁ, এবং বাচ্চাটাকে কিন্তু দাদি নিয়ে গেছেন নিজের কাছে, দাদি যতটুকু পারছেন এই বয়সে উনি হ্যাঁ বাচ্চাটার সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছেন, এবং মা বোধহয় অনেকটুকুই অবহেলিত, যেটা বাচ্চাটার কথায় চলে এসছে। তার ত্বকের যে সমস্যা, সোরিয়াসিসের কথা বলছেন, তার মানসিক রোগের, মায়ের আপনি যেটা বলছিলেন যে চিকিৎসা দরকার, কাউন্সিলিং অসম্ভব জরুরিভাবে দরকার, এবং পুরো ফ্যামিলিকে নিয়েই বোধহয় ফ্যামিলি থেরাপিতেও একটু বসাটা প্রয়োজন, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিংও লাগবে, ফ্যামিলিগত প্রয়োজন, এবং কে কার জন্য কি করতে পারে সেভাবে সম্পর্কের ধরনটাও এবং কার ভূমিকাটা কি হবে এই পরিবারে সেটাও একটু বোধহয় ঠিক করে নেওয়া। এখন এই সার্ভিসগুলো আমাদের দেশে কিভাবে চালু করা যাবে, হয়তো আছে, একেবারে যে নাই, আমাদের কিন্তু ম্যান পাওয়ার এখন তৈরি হয়েছে, এদেরকে কাজে লাগিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ, একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থার জায়গায় প্রয়োজন। যেটা যেমন ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে আছে মেন্টাল হেলথ ইনস্টিটিউটে, ওখানে কিন্তু সব প্রফেশনাল আছে, এবং ওখানে গেলে যা যা দরকার সব কিন্তু এক জায়গায় থেকেই পাচ্ছেন, এমনকি থাকার জায়গা সহ কেসকে নিয়ে ফ্যামিলি যায়। তা আমাদের সব এরকম একটা জায়গা অন্তত দরকার, কিংবা বিভাগীয় পর্যায়ে দরকার, ডিস্ট্রিক্ট পর্যায়ে হলেও ভালো হয়। আমি জানি না ও কি ঢাকা শহরে না কোথায় থাকে, সে এটা তো কথা হয়নি আমাদের। ও কিভাবে নেবে আসলে, ও তো বেশ ছোট, ওর বাবা মা নিতে আগ্রহী কিনা না সেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি কেস ওয়ার্কারদের যেমন একটা ভূমিকা থাকে, কেসটাকে পুরো ডিল করার দায়িত্ব ও ফ্যামিলির ভিতর থেকে ওই দায়িত্বটা পালন করছে, কিন্তু ওর যেহেতু বাবা মা ডিসফাংশনাল অবস্থায় আছে, ফ্যামিলির মুরব্বী কেউ আছে কিনা, না থাকলে আমাদের দেশে সোশ্যাল ওয়ার্কার হোম ভিজিট এটা চালু করা দরকার। সোশ্যাল ওয়ার্কের দিক থেকে আমরা পিছিয়ে আছি, আমরা ক্লিনিক হসপিটাল বেস চিকিৎসাটা দিতে পারছি, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আমার মনে হয় সেই রকম কিছু একটা খোঁজ খবর, যে আপনি কি ভালো আছেন না খারাপ আছেন, কি সমস্যা, তাহলে আসেন এখানে, অথবা আমাদের লোক যাবে, নার্স যাবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট যাবে। সেগুলো তো পলিসি লেভেলে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পলিসি লেভেলেও এই কথাগুলো বলতে পারি যে আমাদের একটা আসলেই সমন্বিত স্বাস্থ্য সেবা ব্যবস্থা, বিশেষ করে মানসিক সেবা ব্যবস্থা চালু করাটা খুবই জরুরি, এটা এনশিওর করতে হবে যে এটা যেন বাদ না পড়ে। এবং আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে আমরা পেট খারাপ হলে যদি চিকিৎসার জন্য যেতে লজ্জা না পাই, মন খারাপ হলে মানসিক সেবার জন্য কেন লজ্জা পাবো, কেন রাগ ঢাক ঢাক করে পিছিয়ে পড়ে থাকবো। এবং বাচ্চাটা যেহেতু সে স্মার্ট একটা বাচ্চা, সে যদি ঢাকার বাইরেও থাকে, ইদানিং অনলাইনেও তো এরকম বহু স্বাস্থ্যসেবা দেওয়া হয়, স্ক্রোলেও অনেকগুলো নাম, এই অনুষ্ঠানের স্ক্রোলেও কিন্তু নাম্বার যায় অনেকগুলো, সেখানেও সে যোগাযোগ করতে পারে, সে চাইলে বাংলা ভিশনেও যোগাযোগ করে, এখানেও অনেকের নাম্বার তারা টেলিকাউন্সেলিং এর ব্যবস্থাও তো আছে, কাউন্সেলিং এর ব্যবস্থা নিতে পারে, এবং সেখান থেকেই সে কাউকে বেছে নিতে পারে যাকে তার প্রয়োজন মনে হবে। এই অবস্থায় ওকে তো ভালো থাকতে হবে, ও নিজে কিভাবে যত্নটা নিতে পারে এই অবস্থায়, সেদিকটা ইম্পর্টেন্ট।
এবং আরেকটা ভালো কথা বললো যে ভাইটা কিন্তু বাসার বাইরে যে ভালো আছে এবং ওকেও কিন্তু বাসার আসলে বাইরে বের করে দাদির কাছে রাখা হয়েছে। তো দাদি কেমন আছে সেটাও একটু বোধহয় খেয়াল করার জায়গাটা জরুরি। কিন্তু মায়ের সাথে কিন্তু দেখা হচ্ছে প্রতিদিনই, যার জন্য কিছুটা ওর মধ্যে চলে আসছে। আর কি হতে পারে আপনার কি মনে হচ্ছে? আর তো একটা তো নিজের ও কিন্তু মানে খুব অসহায় হয়ে ফোন করেছে যে বাবা মার ও কিছু করতে পারছে না, বাবা মাকে শোনানো, মানে মানসিক সেবাটা আমাদের দেশে নিজের ইচ্ছা ছাড়া জোর করে তো দেওয়াও সম্ভব না। সেক্ষেত্রে মা কতটুকু নেবে, হ্যাঁ একটু জোর করে হয়তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সিলিং দেওয়াটা কিন্তু খুবই কঠিন, জোর করে দেওয়া যাবে না, উনি শুনবে না কিছু। হ্যাঁ, তো আগে তো ডায়াগনোসিস হতে হবে মায়ের, সবার আগে একটু মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, ডায়াগনোসিস করা, তারপরে ও যে ওই পরিবেশটার মধ্যেই আছে, যদিও দাদির কাছে আছে কিন্তু পাশাপাশি আছে, মায়ের এই আচরণগুলো প্রতিদিন ওকে কষ্ট দিচ্ছে, বাবা মার সম্পর্কটা কষ্ট দিচ্ছে। তো এই জায়গাগুলোতে ও নিজের যত্ন কিভাবে নিয়ে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে পড়াশোনাটা চালিয়ে যাবে, এগুলোর জন্য ওকে কিন্তু কাউন্সিলিংটা নিতে হবে, ওর নিজেরও প্রয়োজন, নিজেরও প্রয়োজন সবচেয়ে আগে। আমি আর একটু অ্যাড করি, বিদেশে আছে, আমাদের দেশে এখনো হয়নি, যদি কোথাও ফ্যামিলিতে গোলমাল লাগে পাশের বাড়ির মানুষ কিন্তু ফোন করলে পুলিশ আসবে, পুলিশ এসে জেনে ও যদি বুঝতে পারে এটা একটা মানসিক সাপোর্টের কেস, ও কিন্তু রেফার করবে, পুলিশ দরকার হলে গাড়িতে করে নিয়ে যাবে। আমাদের দেশে কিন্তু এরকম কিছু লাগবে, পাশের বাড়ি যেন বলতে পারে যে ওরা ভালো নেই, ওদের কিছু একটা সমস্যা আছে, দে নিড হেল্প, তখন যেন আমাদের সোশ্যাল ওয়ার্কার ও দায়িত্বশীল স্বাস্থ্যকর্মী অথবা কমিউনিটি ক্লিনিক থেকে আসলো অথবা কমিউনিটি মেন্টাল হেলথ টিম থাকা দরকার, আসবে এবং ওদের সাথে একটা লিয়াজো করে কাজ শুরু করবে, হোম বেসড অ্যাজ ওয়েল এজ ক্লিনিক বেসড অথবা সেন্টার বেসড। তো এই আমরা এত এত প্রজেক্ট করি, অনেক কিছুই করছি, তো এটাও একটু ভাবা দরকার, পলিসি লেভেল থেকে শুরু করে অথবা প্রাইভেট উদ্যোগ নিয়েও কিছুটা শুরু করা যেতে পারে। টেলিকাউন্সিলিং পর্যন্ত আসছে, কিন্তু ফেস টু ফেস ইন্টারাকশন একটা দরকার, ভূমিকা আছে। এবং আপনি খুব চমৎকার একটা কথা বললেন, যেটা আমরা ইনস্টিটিউশনাল বেস থেকে, প্রতিষ্ঠান বেস চিকিৎসা থেকে এখন সমাজভিত্তিক, কারণ এত প্রতিষ্ঠান তো আসলে বানানো সম্ভব না, যে পরিমাণ বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে এবং ঘনত্ব বাড়ছে, হোম কেয়ার চালু করার জায়গাটা, এটাও কিন্তু একটা খুব জরুরি প্রয়োজন এই সময়ের দাবি, যে আমরা কি আসলে এতগুলো হাসপাতাল তৈরি করতে পারবো যেখানে এতগুলো মানুষকে আমরা স্বাস্থ্যসেবা দেব। কাজে এখন কিন্তু মমতাময় সমাজ নামে জনস্বাস্থ্যের যেই তত্ত্বটা আসছে, সেখানে কিন্তু বলছে কম্প্যাশনেট কমিউনিটি বা মমতাময় সমাজ, যেখানে মানুষ কিন্তু আর হাসপাতালে যাচ্ছে না, হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা কর্মী যারা, তারা চিকিৎসক, নার্স, মানসিক স্বাস্থ্য পেশাজীবী বা যেটা উনি বলছিলেন যে সমাজকর্মী, এরা কিন্তু বাসায় আসতে পারে এবং এরা কিন্তু এসে সমাজ দিতে পারে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের পলিসি লেভেলে কাজ করেন তাদের কাছে এই জিনিসটা ভাবাটা জন্য অনুরোধ জানাবো, কারণ এটা এখন সময়ের দাবি, যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এত বেশি যে এত হাসপাতাল বানিয়ে আসলে এই সামনে এই মানসিক সমস্যাগুলোকে সামাল দেয়া যাবে না। আর কিছু এ ব্যাপারে? মানে শুধু এই ব্যাপারটা যে মানসিক বিষয়গুলোকে দিতে পারছে না, মানে যারা আগ্রহী না তাদেরকেও কিন্তু আগ্রহী করতে হবে, আগ্রহী করবে। নিজে থেকে তো সবাই মানসিক স্বাস্থ্য সেবাতে নিতেই চায় না।